আরে ওবায়দুল কাদের সাহেব রংপুরের একটা ঘটনায় হঠাৎ বলে বেড়ালো হিন্দু সম্প্রদায় বা ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের যে অত্যাচার নিপীড়ন করা হয় সেটা নাকি ইচ্ছা করে করা হয় ভারতের সাথে সম্পর্ক নষ্ট করার জন্য। গাঁজাখড়ি কথা না এটা। তোমার দলের লোকজন বা সন্ত্রাসীরা এইসব ঘটনা ঘটায়, তুমি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাও না, আবার রাজনৈতিকভাবে তুমি বলো যে আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্ক খারাপ করার জন্য এখানে ঘটনা ঘটাই। আরেকটা কি বলতো জানেন, তখন কোনো একটা ঘটনা ঘটলেই বলা হতো বিএনপি জামাত করেছে, মনে আছে এইসব? আওয়ামী লীগের বয়ানেই ছিল এটা, একটা স্লোগান তুলে দিয়েছেন বিএনপি জামাত বিএনপি জামাত বিএনপি জামাত। এটা করে করে কি হয়েছিল, আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা যেটা করতো তাদেরকে আপনি রেহাই দিচ্ছেন, তাদেরকে আইনের মধ্যে আনেন নাই। আপনি একটা বিচারহীনতার অপসংস্কৃতির মধ্যে পুরো দেশটাকে নিয়ে গেছেন এবং সামগ্রিকভাবে রাজনীতির মধ্যে রাজনীতিকে আপনি কলুষিত করেছেন। বিগত 17 বছর রাজপথে আন্দোলনের সংগ্রামে থেকে অনেক নিপীড়ন নির্যাতন, হাজার হাজার মামলায় আসামি হয়েছিলেন, লক্ষ লক্ষ নেতাকর্মীরা কারারুদ্ধ হয়েছিলেন, বাড়িঘরে থাকতে পারে নাই, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে পরিবার পরিজনের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। তাদের নেতাকর্মীকে আমি দেখেছি বিভিন্ন শহরে রিক্সা চালাতে, মোটর সাইকেল, ছোট দোকানদারি করতে, বেকার অবস্থায় ঘুরে বেরিয়েছে। এই সমস্ত মিটিংয়ে যখন আমরা আসতাম বা রাজপথে থাকতাম সেখানেও দেখেছে শত শত নেতাকর্মী এসে আমাদের সাথে কথা বলত। তাদের দুঃখ বেদনা খুব কাছে থেকে দেখা শুরু হয়েছে। আসলাম ভাই অত্যন্ত সিনিয়র একজন রাজনীতিবিদ বাংলাদেশের, এবং যেহেতু চট্টগ্রামে আমার বাড়ি, সুতরাং আমি বলবো তিনি আমাদের অহংকার। আগামী দিনে তিনি চট্টগ্রামের কান্ডারি হিসাবে হাল ধরবেন সেই আশাও আমি মনে করি। এবং আজকে সম্প্রদায়ের একটা অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এটাও প্রমাণ করলেন যে তিনি একটা বিদগ্ধ রাজনীতিবিদ, অসাম্প্রদায়িক রাজনীতি ধারণ করে, যেটা আমরা বিএনপির থেকে বহুদিন ধরে আমরা আলোচনা করছি। আমরা প্রত্যাশা করি যে ৩১ দফার মধ্য দিয়ে আজকে জাতিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার পক্ষে জনাব তারেক রহমান, যুগপৎ আন্দোলনে আমরা যারা শরিক একসাথে এই ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করা হয়েছে। এই ৩১ দফার মধ্যেই আজকে যে সংস্কার নিয়ে এত আলোচনা হচ্ছে, আমি তো মনে করি যে এখন যে অবস্থা দাঁড়িয়েছে, গতকাল যেটা আমরা দেখলাম, একটা সারা জাতির মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে ঘরে ঘরে। আমরা মনে হচ্ছে যেন আবার কেন আন্দোলন, আবার কেন সংগ্রাম। এখনও তো আপনার ঐক্যমত কমিশনের আলোচনা তো শেষ হয় নাই, এর মধ্যে অনেকগুলো দল রাজপথ বেছে নিয়েছে। আমরা শঙ্কিত। কালকে আপনারা জানেন না যে অনেক ছেলে মেয়ে স্কুলে যায় নাই, অনেকগুলো স্কুল তারা অনলাইনে ক্লাস করেছে। কেন আমাদের এত সংখ্যার মধ্যে আপনারা ফেলে দিচ্ছেন কেন? আমি তো দাবি করতে পারি যে ৩১ দফার মধ্যে সংস্কারের ৯০% দেওয়াই আছে। তারা বলা হয়েছে আমাদের দেশে একটা রেইনবো সোসাইটি তারা করবে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সহ আদিবাসী নারী পুরুষ, বিশ্বাসী এবং অবিশ্বাসী। জীবনে শুনেছেন কোনো দিন কোনো রাজনৈতিক দলের কাছ থেকে? অবিশ্বাসীদেরও যারা ধারণ করে সেটাই বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল, সেটা হচ্ছে বিএনপি। এই কথাটা আপনাদের মনে রাখতে হবে। এবং রেইনবো সোসাইটির কথা এই প্রথম তারা বলেছে। অথচ আজকে আমরা রাজনীতিটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য আবার রাজপথ উত্তপ্ত করছি। এটা তো কথা ছিল না। এখন আজকে পূজা পার্বণ নিয়ে যে আমার ভাই প্রীতম বলল, ভাই এই বক্তৃতা তো আমি অ্যাপিলেট ডিভিশনে দিয়েছি। কেন দিয়েছি? যখন ২১-এ সারা বাংলাদেশে ঘটনাগুলো ঘটল, যেটার উৎপত্তি ছিল বাহারের এলাকা, আপনাদের মনে আছে? হ্যাঁ, কুমিল্লা একটা ঘটনার মধ্যে দিয়ে, এবং সেখানে যে পুলিশরা কি উস্কানি দিয়েছে লাইভে এসে, আপনারা মনে আছে সেগুলো? এবং প্রায় ১৫-২০টা জেলায় ঘটনা ঘটে গেল। আমরা হাইকোর্টে গিয়ে মামলা করলাম। হাইকোর্টের বিচারকরা বলল একটা এনকোয়ারি হোক, জুডিশিয়াল এনকোয়ারি।
প্রত্যেকটা জেলাতে। বাংলাদেশে এই প্রথম কোনো সরকারের অ্যাটর্নি জেনারেল আমিনুদ্দিন হাইকোর্টের এনকোয়ারির বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে গিয়ে মামলা করেছে। আমি জীবনে কোনোদিন শুনি নাই, আমার প্রায় 45 বছর আইনজীবী পেশায়। হাইকোর্টের জুডিশিয়াল এনকোয়ারি দিয়ে সেই এনকোয়ারির বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে গিয়ে স্টে নেয় চেম্বার জাজে। চেম্বার জাজের ছিল কে? পতিত সরকারের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, পলাতক ওবায়দুল হাসান। সে স্টে দিয়ে দিল। পরে স্টে ভেকেট করার জন্য যখন আমরা গেলাম, সেই কথাটাই বলেছিলাম যে মিলট, এখন আর পঞ্জিকা দেখে আমাদের পূজা পার্বণের দিনক্ষণ দেখতে হয় না। চারিদিকে যখন ভাঙাভাঙি শুরু হয় তখনই বোঝা যায় সামনে হিন্দুদের কোনো পূজা পার্বণ আসতেছে। আর আপনি এটা স্টে করে দিলেন, এবং সেই স্টে ভেকেট করলো না। কি হইতো, 21টা জেলায় যদি জুডিশিয়াল অফিসাররা হাইকোর্টকেই জানতে চেয়েছে যে এসপি কেন যথাযথ ভূমিকা রাখে নাই, ওসি সাহেব কেন ভূমিকা রাখে নাই, ডিসি সাহেব কেন ভূমিকা রাখে নাই, পুলিশ কর্মকর্তারা কেন নীরবে দাঁড়িয়েছিল সব জায়গায়। তারা তো থানা থেকেও পালিয়ে গেছে। আপনি জানেন না, নোয়াখালীতে থানার পুলিশরাও চলে গেছে। আমাদের নির্যাতিত লোকজন যখন যায়, হত্যাকাণ্ড হয়, আপনারা সেখানে জানেন, নোয়াখালী পুলিশদের পাওয়া যায় নাই, ফোন তো ধরেই না। সব জায়গায় ঘটনা ঘটে গেছে, নীরব ভূমিকা পালন করেছে। আর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে এক বক্তৃতা দিল। সেই সময়ই দুর্ভাগ্যজনক, কোথায় নিজের দেশে এইসব ঘটনা ঘটতেছে এগুলো নিয়ে কোনো আলাপ আলোচনা নাই। উনি সেখানে আরেকটা উস্কানি দিয়ে বলল যে, বলা হলো হিন্দুদেরকে যে আপনারা একটা প্রতিবেশী রাষ্ট্রকে বলেন সেখানে যেন সাম্প্রদায়িক ঘটনাগুলো থামানো হয়। এটা কোনো কথা হইল? মোদী সরকার কি করবে না করবে সেই দায়িত্ব শেখ হাসিনার। উনি আমাদেরকে কিভাবে বলে যে আপনারা একটু বলেন যে মোদী সরকার যেন একটু সংযতভাবে সব। আরে তুমি আগে সংযত হও, তোমার দেশে কী ঘটনা ঘটছে সেগুলোর ব্যাপারে তোমার কোনো আলাপ আলোচনা নাই। কোনো ওসির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছ? কোনো এসপির বিরুদ্ধে, কোনো ডিসির বিরুদ্ধে? তোমার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতারা কোথায়? কাগজে সেদিন পাওয়া যায় নাই। কুমিল্লা থেকে শুরু করে চাঁদপুর বলেন, সব জায়গায়, সারা বাংলাদেশে, চট্টগ্রাম, কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী ইনক্লুডিং পাওয়ার ইন পলিটিক্স তাদেরকে পাওয়া যায় নাই। এটা দুর্ভাগ্য আমাদের। আর গত 15-17 বছর আর কি বলবো, সেই রামু থেকে শুরু করে সর্বশেষ গঙ্গাচড়া কোনো একটি ঘটনার বিচার আমরা পাইনি। তারপর আবার ফেসবুকের যে সোশ্যাল স্ট্যাটাস দে ধর্ম অবমাননার নামে মিথ্যাভাবে মিথ্যাচার করা হচ্ছে। সেখানে সব ঘটনাতে শুনেছেন, সব জায়গায় এসব ঘটনা ঘটে। আর যার ফেসবুক স্ট্যাটাস ফ্রড করে মিথ্যাভাবে করা হয় তাকে জেলে বন্দি করে রাখা হয়েছে। আর যারা ঘটনা ঘটালো, 2-1টা হয়তো গ্রেপ্তার হয়, তাদেরকে পরে ছেড়ে দেওয়া হয়, কোথা না হয়। আরে ওবায়দুল কাদের সাহেব রংপুরের একটা ঘটনায় হঠাৎ বলে বেড়ালো যে এই হিন্দু সম্প্রদায় বা ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের যে অত্যাচার নিপীড়ন করা হয় সেটা নাকি ইচ্ছা করে করা হয় ভারতের সাথে সম্পর্ক নষ্ট করার জন্য। গাঁজাখড়ি কথা না এটা? তোমার দলের লোকজন বা সন্ত্রাসীরা এইসব ঘটনা ঘটায়, তুমি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাও না, আবার রাজনৈতিকভাবে তুমি বলো যে আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্ক খারাপ করার জন্য এখানে ঘটনা ঘটাই। আরেকটা কি বলতো জানেন? তখন কোনো একটা ঘটনা ঘটলেই বলা হতো বিএনপি জামাত করেছে, মনে আছে এইসব? আহারে কি যে অবস্থা! কত আন্তর্জাতিক মিডিয়া তো আমরা বলেছি, আমার বন্ধুরা খেপে গেছিল যে আপনি কেন এটা বলতে যান যে বিএনপি জামাত করে নাই। আর আমি বলছি তো এটা বয়ান, আওয়ামী লীগের বয়ানেই ছিল এটা, যে যেখানেই যত ঘটনা ঘটবে হয়তো বিএনপি জামাত 2-1টা থাকতে পারে, আমি অস্বীকার করছি না বা আমি তাদেরকে ডিফেন্ডও করছি না, কিন্তু আপনি গয়রহ একটা স্লোগান তুলে দিয়েছেন বিএনপি জামাত, বিএনপি জামাত, বিএনপি জামাত। এটা করে করে কি হয়েছিল?
আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা যেটা করতো তাদেরকে আপনি রেহাই দিচ্ছেন, তাদেরকে আইনের মধ্যে আনেন নাই। আপনি একটা বিচারহীনতার অপসংস্কৃতির মধ্যে পুরো দেশটাকে নিয়ে গেছেন এবং সামগ্রিকভাবে রাজনীতির মধ্যে রাজনীতিকে আপনি কলুষিত করেছেন। আমার বন্ধু বাসুদেব ধর বলল যে আপনারা রাজনীতির মধ্যে ধর্ম আনবেন না। আমি যদি বলি আপনারা ধর্মের মধ্যে যে তার রাজনীতি আনেন, সেটার জবাব কে দেবে? আমরা দেখি নাই অনেক ধর্মীয় সংগঠন আছে, তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিভিন্নভাবে সরকারের পারপাস সার্ভ করেছে কিনা বলেন? শুধু রাজনীতিবিদদের দোষ দেবেন যে রাজনীতির মধ্যে ধর্ম আনবেন না, আর যারা ধর্মের মধ্যে রাজনীতি আনতেছে তাদের ব্যাপারেও কথা বলতে হবে।